আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 3 একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যে ক্লাসটি আমরা যদি আজকে প্রাথমিক ক্লাসটি বুঝতে পারি তাহলে পরবর্তী বোর্ড প্রশ্নগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারবো। তো যাই হোক, এখানে অনেক কিছু তথ্য আমরা লিখে ফেলছি যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট আর একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের বিভিন্ন আমাদের কি পয়েন্টিং আকারে আমরা কিছু ধাপ লিখে ফেলছি। এই ধাপগুলো যদি আমাদের জানা থাকে তাহলে যে কোনো একঘাত বিশিষ্ট সমীকরণ সমাধান আমরা খুব সহজে করতে পারবো। তো এখন একঘাত বিশিষ্ট বলতে কি বোঝায়? একঘাত বিশিষ্ট সমীকরণ জোট, মনে করো এখানে এক্স লিখলাম, 2x লিখছি, প্লাস 3y লিখছি, প্লাস জেড লিখলাম, এখানে লিখছি 2, 4x প্লাস 2y মাইনাস 2z সমান মনে করো 5x প্লাস মাইনাস 5y প্লাস z সমান 1। তো এটা একটা সমীকরণ, ঠিক আছে? এখানে একটা সমীকরণ, এটা একটা দুইটা সমীকরণ, তিনটা সমীকরণ। প্রত্যেকটা দেখো ঘাত 1 করে রয়েছে, 1, এটারও ঘাত 1, এটারও ঘাত 1। ঘাত বলতে আমরা যেটাকে বলি পাওয়ার হিসেবে চিনি, ঠিক আছে? আর এটা একটা হলো কি সমীকরণ। তো সমীকরণ জোট বলতে অনেকগুলো সমীকরণ রয়েছে, এটাকে এই জন্য আমরা এটাকে কী বলি? সমীকরণ জোট বলে থাকি। তো এই হলো আমাদের প্রাথমিক আলোচনার প্রথম অংশ। তো এখন যদি আমরা বইয়ে যে অংশগুলো রয়েছে আমরা খুব সহজভাবে এটাকে ছোট করার জন্য চেষ্টা করছিলাম, যে ছোট করার মাধ্যমে বা বিশেষ ব্যাখ্যার মাধ্যমে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য কি হবে, এই চ্যাপ্টারটা অনেক সহজ হবে। তো যাই হোক, এখানে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হলো সমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। সমমাত্রিক বলতে এখানে দেখো প্রত্যেকটার এক্স ওয়াই জেড চলক রয়েছে এবং তাদের সঙ্গে কিছু না কিছু ধ্রুবক অংশ গুণ আকারে রয়েছে অথবা বিয়োগ আকারে রয়েছে। এখন কথা হলো, যদি বাম সাইডের লাইনটি যা আছে বা বিভিন্ন রকম হতে পারে, কিন্তু ডান সাইডের অপশনটা বা মানটা যদি 0 থেকে যায়, আবার আরেকটা লাইন আছে এটারও 0, আরেকটা লাইন আছে এটারও 0, যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা বুঝবো এই সমীকরণ জোটটা আসলে কি ছিল? সমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ ছিল। শর্ত কি? ডান পাশে সবগুলো শূন্য থাকবে আর এই পাশে বিভিন্ন রকম আলাদা আলাদা থাকতেই পারে, ঠিক আছে? তো একই এক্সাম্পলের মাধ্যমে আমরা এই ক্লাসটিকে সহজ করার চেষ্টা করছিলাম। তো একটা জিনিস খেয়াল করো, এখন আরেকটা স্টেপ রয়েছে অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। বলতে এটার একটু ভিন্ন অবশ্যই হবে। তো একটা জিনিস খেয়াল করো, আমাদের সমীকরণ জোটটা যা আছে তাই লিখছি আমরা, একই এক্সাম্পল। এখন কথা হলো যে কমপক্ষে 3টা সমীকরণ বা 4টা সমীকরণ বা 5টা সমীকরণ আমাদের থাকবে। তো এখন এখানে 6, এখানে 0, এখানে 3 থাকতেই পারে, কিন্তু এখন প্রশ্ন হলো শুধু শূন্য থাকলেই, সমীকরণ অনেকগুলো রয়েছে কিন্তু একটা কমপক্ষে যদি শূন্য থাকে তাহলে বুঝবো এটি আমাদের ছিল অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট, ঠিক আছে? এই শূন্যটা শুধু মাঝখানে না, এই শূন্যটা শেষে থাকতে পারে, আবার এই শূন্যটা কি উপরেও থাকতে পারে, ঠিক আছে? এরকম থাকতে পারে। তো আমাদের মেন কথা হলো যে একটা শূন্য ডানে পাশে থাকলে আমরা বুঝবো এটা অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ, আর যখন সবগুলো শূন্য থাকবে তখন আমরা বুঝবো সমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট, ঠিক আছে? এবার আসো খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, সেটি হলো যে সঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটা আসলে কি। দেখো ওই এক্সাম্পলটা এখানে আমরা উঠে ফেলছি এবং এখানে দেখো প্রত্যেকটা শূন্য, তাহলে বুঝতে হবে এই সমীকরণ জোটটা ছিল প্রাথমিকভাবে সমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। এখন এখানে সঙ্গত আসলে আলাদা কি কারণে, যে আমরা ইসালন পদ্ধতির মাধ্যমে প্রথম লাইনটাকে ঠিক রাখবো এবং দ্বিতীয় লাইনে প্রথমটাকে শূন্য করার চেষ্টা করবো। এই জন্য আমরা শূন্য করছি আনুমানিক হিসেবে, আসলে এখানে কোনো ক্যালকুলেশন করা হয়নি। তো শূন্য আনছি, তারপর পরবর্তীটা আমরা কি করব, পরের লাইনে আমরা আরেকটা শূন্য আনবো। এভাবে শূন্য আনতে আনতে যখন শেষে কোনো চলক থাকবে, শেষে কোনো চলক এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে এবং জেড থাকতে পারে। তো এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে চলক হিসেবে জেড রয়েছে। তো জেডটা যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ জেডের কোনো একটা মান পাওয়া যাবে। এই মানটা যদি আমরা
দ্বিতীয় লাইনে বসাই তাহলে কিসের মান পাওয়া যাবে? ওয়াইয়ের মান পাওয়া যাবে। এবং ওয়াইয়ের এবং জেডের মান যখন আমরা পেয়ে যাব ফিক্সড, তখন এই মানটা যদি আমরা এক লাইনে বসাই দেই প্রথম লাইনে, তাহলে দেখা যাবে এক্সের মান চলে আসবে। তাহলে বোঝা যায় যে যখন আমরা ইসলাম পদ্ধতির মাধ্যমে শূন্য আনবো, শূন্য আনার পর কোনো একটা চলকের মান পাওয়া যাবে, সেই চলকের মানটাকে ব্যবহার করে অন্যান্য চলকের মানগুলো আমরা পেয়ে যাব, তখন সেটি হলো সঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। তখন প্রত্যেকটার এক্সের একটা নির্দিষ্ট মান বেরোবে, ওয়াইয়ের একটা নির্দিষ্ট মান বেরোবে এবং জেডের একটা নির্দিষ্ট মান বেরোবে। যখন মান বেরোবে তখন একটা ভাষা লিখতে হবে যে এই সমীকরণ জোটে বা একক সমাধান থাকবে। একক বলতে প্রত্যেকটার মান আলাদা আলাদা বা একই হতে পারে, অর্থাৎ এক্সের মান একটা থাকবে, ওয়াইয়ের মান একটা থাকবে, জেডের মান একটা থাকবে। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর দেখো 4 নম্বর স্টেপটা, অসঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটা আসলে কি? অসঙ্গত তার মানে সঙ্গত। আগে ছিল সমমাত্রিক, এখন হয়ে গেল অসমমাত্রিক। দেখো বিপরীত শব্দের মতো, সঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোট আর এখানে অসঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। অসঙ্গত বলতে এখানে কি? এখানে দেখো আমরা ইসলাম পদ্ধতির মাধ্যমে প্রথমে শূন্য আনবো, প্রথম স্টেপ বা প্রথম লাইনটা ঠিক থাকবে, এখানে শূন্য আনবো, এখানেও শূন্য আনবো, এখানেও শূন্য আনবো। তারপর ক্যালকুলেশনে যদি এরকম শূন্য এসে যায় বা ওই পাশে কোনো কিছু থেকে যায়, তাহলে এখানে শূন্য সমান যদি কিছু হয়ে যায়, অর্থাৎ চলক না থাকে, সোজা কথা কোনো চলক যদি না থাকে, আগেরটা ছিল কোনো একটা চলক জেড অথবা এক্স থাকতে পারে, অথবা ওয়াই থাকতে পারে, অথবা জেড থাকতে পারে, কিন্তু এই সমীকরণটা ক্যালকুলেশন আমরা আনুমানিক করছি শুধু বোঝার মানে খাতিরে। এখানে দেখো শূন্য আসছে, তার মানে কোনো চলক এখানে নেই। যখন চলক থাকে বা থাকবে না, যখন থাকবে তখন হবে এটা কি? সঙ্গত। আর যখন কোনো চলক থাকবে না তখন এটা হয়ে যাবে কি? অসঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। তখন এই ভাষাটা একটু লিখতে হয়, যখন আমরা বুঝতে পারবো তখন এই সমীকরণ জোটার কোনো সমাধান থাকবে না, এই কথাটা আমাদের লিখতে হবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। এই হলো আমাদের আলোচনা। এরপর দেখো 5 নাম্বারটা, চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা। চলক সংখ্যা যদি বেশি থাকে, সমীকরণ সংখ্যা যদি কি থাকে? কম থাকে। চলক সংখ্যা যখন কি থাকে? বেশি থাকে, সমীকরণ সংখ্যা যখন কম থাকে, তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের একটা হিসাব বের করতে হয়, সেটা হলো কি? স্বাধীন চলকের একটা সূত্র, চলক সংখ্যা বিয়োগ সমীকরণ সংখ্যা বাদ দিলে যে অপশনটা থাকবে, অর্থাৎ 2 থাকতে পারে, 1 থাকতে পারবে বা 5 থাকতে পারে, তো এই জিনিসগুলো থাকতে পারে। যখনই থাকবে তখন আমরা কি করব? আনুমানিক একটা চলক ধরে নিব, ঠিক আছে? যখন আমরা ক্যালকুলেশনে যাব বা অঙ্ক করব তখন বুঝতে পারবো ব্যাপারটা। আরেকটা হলো কি? চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা যখন সমান হবে তখন একক সমাধান থাকবে। যেমন চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা, চলক সংখ্যা সমীকরণ সংখ্যা যখন এক থাকবে, এখানে জিনিসটা খেয়াল করো, চলক এক্স ওয়াই জেড, এখানে যে কোনো হোক, এখানে এক্স মানে ওয়াই জেড, এখানে এক্স, যাই হোক এখানে কয়টা আছে? 3টে, 1 2 3টা আছে। তাহলে 3টা মাইনাস, তাহলে এখন দেখো সমীকরণ সংখ্যা কত? 1 2 3, তাহলে দেখো 3, সূত্র অনুযায়ী 0, তার মানে এখানে প্রত্যেকটার মান কি থাকবে? আলাদা আলাদা থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন পরবর্তী আমরা যদি হিসাব করি, আরেকটা আছে যে একাধিক সমাধান থাকবে কখন? একাধিক সমাধান কখন থাকবে? একটা জিনিস খেয়াল করো, মনে করো কোনো একটা চলক রয়েছে 5টি এবং তার লাইন সংখ্যা রয়েছে কয়টি? 2টি। যেমন এখানে দেখো, এখানে কিন্তু ভ্যানিশ, একটা লাইন 2টা লাইন, তাহলে এখানে দেখো একটা 3 যদি বিয়োগ করে দেই বা 2, অর্থাৎ এখানে যেহেতু 2টা লাইন আছে 2 বিয়োগ করে দেই, তাহলে কত আসবে? 3, ঠিক আছে? তখন আমরা বলতে পারি এটার কি একাধিক সমাধান থাকবে। আর যখন এখানে চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান থাকবে তখন আমরা বলতে পারবো এটা একক সমাধান থাকবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এই হলো আমাদের প্রাথমিক আলোচনা। তো এখন আমরা ইসলন পদ্ধতি একটা ক্যালকুলেশন দেখব। ইসলন পদ্ধতি আসলে কি? দেখো তো এই সমীকরণটা 2x মাইনাস ওয়াই প্লাস জেড সমান 0, x মাইনাস ওয়াই প্লাস 2z সমান 0 এবং 3x প্লাস ওয়াই প্লাস 5z সমান 0। এটি একটি সমীকরণ জোট। তো সমীকরণ জোটের আমাদের কি করতে হবে? আমরা ইসলন পদ্ধতির মাধ্যমে কি করব? এটাকে শূন্য আনবো। তো প্রথম স্টেপটা বা প্রথম লাইনটা আমাদের কি করতে হবে? ঠিক রাখতে হবে, ঠিক আছে? ইকুয়াল 0। এখন আমরা কি করতে পারি?
এটা হলো 1 নম্বর লাইন, এটা হলো 2 নম্বর লাইন, এটা হলো তৃতীয় লাইন। তো এখন আমরা এখানে 2 নম্বর লাইনের নতুন একটা মান বসাবো কিভাবে? শূন্য আনার মাধ্যমে। তো দেখো এটা হলো 2 নম্বর লাইন থেকে আমরা 2 নম্বর লাইনকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 2l2 মাইনাস l1 যদি বিয়োগ করে দেই তাহলে কি আসবে দেখো তো। তাহলে এখান থেকে অর্থাৎ এটার থেকে 2 দ্বারা গুণ করলে অর্থাৎ বিয়োগ করলে 0 আসবে, তখন কি আসবে? 0 আসবে। পরবর্তীটা দেখো, পরবর্তীটা এখানে কি আসবে আমাদের দেখার দরকার নেই। 2 দ্বারা গুণ করলে অর্থাৎ 2y মাইনাস y, তাহলে এখানে কি আসতেছে? মাইনাস 2y মাইনাস মাইনাসে প্লাস y, তাহলে বাদ দিলে এখানে কি কত আসবে? মাইনাস y। ঠিক আছে? তো এইভাবে নতুন একটা সমীকরণ এভাবে আমরা কি করব? গঠন করব। তারপর এভাবে এরকম আসতে পারে, তারপর এভাবে এরকম আসতে পারে, বা এখানে কোনো কিছু চলক থাকতে পারে, x থাকতে পারে, অথবা y থাকতে পারে, অথবা z থাকতে পারে, সমান কিছু থাকতে পারে। আবার যদি না থাকে, যখন এই সমীকরণের সঙ্গে মিলে যাবে সবগুলো ফলাফল 0, তখন আমাদের কি বলতে হবে? এটা অসংগত সমীকরণ জোট, এর কোনো সমাধান থাকবে না। যদি কোনো চলক থাকে তাহলে আমরা বুঝবো যে এটার কি থাকবে? একক সমাধান থাকবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন আমরা পরবর্তী একটা ক্লাসে দেখব যে একটা বোর্ড প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে ইসালন পদ্ধতিকে ব্যবহার করে সমীকরণ জোটের সমাধান করতে হয়। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।